আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি নাগরকোট, নেপালে। আজকে আমার তৃতীয় দিন নেপালের মধ্যে। আজকে যে হোটেলে আছি এই হোটেলটা আজকে চেক আউট করবো 11টার সময়। এখন বাজে 8:50। এখন যাব সকালে ব্রেকফাস্ট করতে। আসলে বিগত 2 দিন আমার শরীর ভালো ছিল না। আমি আসলে ডায়রিয়া হয়ে গিয়েছিল একটা ফুড পয়জনিংয়ের কারণে। কারণ বাংলাদেশ বিমানে, আমি ঢাকা থেকে বাংলাদেশ বিমানে করে এখানে এসেছি। বিমানের মধ্যে একটা স্ন্যাক্স দিয়েছিল, সেটা খেয়ে আসলে সকালবেলায় যেটা হয়েছিল, ধরুন একটা স্যান্ডউইচ দিয়েছিল যেটা আমি অর্ধেকটা খেয়েছিলাম, আর হচ্ছে একটা কেক যেটার মধ্যে কিনা ক্রিম ছিল। তো সকালবেলায় আসলে এই ব্রেকফাস্ট যে ক্রিম সহ যে কেক, এটা আসলে উপযুক্ত কিনা আমার সেটা জানা নেই। আর নেপালে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। এই খাবার খেয়ে এই ধরনের অবস্থা হওয়ার কোনো উপায়ই নেই। লাকিলি আমার কাছে ওষুধ ছিল, সেটা খেয়ে গতকাল থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কালকেও প্রচণ্ড শরীর দুর্বল ছিল। যাই হোক, আজকে গতকাল রাতের বেলায় খাওয়া হয়নি, আজকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এখন যাব ব্রেকফাস্ট করতে। আর আজকে সারাদিনে কি করছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে কিনা মেঘ দেখা যাচ্ছে। আজকে মেঘাচ্ছন্ন, কালকে এটা আপনারা ক্লিয়ার দেখেছিলেন, আজকে সেই জায়গায় অনেকটা মেঘ, শুধুই মেঘ। যাই হোক, পরবর্তীতে আরও অনেক কিছু শেয়ার করব, আমার সঙ্গেই থাকুন। আজকে এখানে বুফেতে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা রেস্টুরেন্টের বাইরে বসেছি খাবার নিয়ে। আমি অনেক বেশি খাবার নিয়েছি, একবারে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা। কালকে রাতে খাইনি, দুপুরবেলায় খেতে পারিনি, সকালবেলায় খেতে পারিনি, এর আগের দিন রাতেও ভালো করে খেতে পারিনি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এরকম একটা অবস্থা। আর এখন বাইরের মেঘ দেখতে দেখতে খাবো। 3000 ফিট উচ্চতায় পাহাড়ের উপরে বসে সকালের নাস্তা করতে ভালোই লাগছে, আর বাইরের ভিউ দেখতে দেখতে চমৎকার। আপনাদেরকে আমি জাস্ট খাবারগুলো দেখাচ্ছি যে কতটা হেলদি। দেখুন, কিছু কিছু খাবার এখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার পেঁপে সিদ্ধ, কিছু জাস্ট মশলা এখানে উপরে দিয়েছে, সিদ্ধ পেঁপেটার উপরে স্প্রিঙ্কল করে, খুবই চমৎকার লাগছে খেতে। আর হচ্ছে দেখুন মাশরুম, তারপর একটা লুচি, আলু, এটা হচ্ছে বিন, টমেটো কেচাপ দিয়ে বিন, তারপর সিদ্ধ টমেটো, আর এগুলো হচ্ছে চিকেন সসেজ। মানে হেলদি খাবার খেয়ে থাকে নেপালিরা। বুফেতে আরও অনেক কিছু আছে, জুস, তারপর আছে কেক, দুধ, সিরিয়াল, সব কিছু আছে এখানে। আমরা তিনজন নাস্তা করছি একসঙ্গে, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে, বাইরের মেঘের দৃশ্য। হঠাৎ করে মনে হয় বৃষ্টি চলে এলো, দেখি বসা যায় কিনা এখানে, হয়তো একটু ভিতরে যেতে হবে। এবার একটু জায়গা পরিবর্তন করেছি, কারণ বৃষ্টি পড়ছে, একটু ছাতার নিচে বসেছি। বিন মজা, হ্যাঁ। আমার প্রিয় হচ্ছে টমেটো, এই টমেটো হলে আমার আর কিছু লাগে না। চমৎকার। দুইটা হলে হবে। হোটেল রুমে ফিরে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে বাইরে। এই মুহূর্তে হোটেল চেক আউট করবো, তো সবসময়ই শুধু এই বারান্দায় ফিরে আসি এই ভিউ এর জন্য। এখন একটু আকাশটা ক্লিয়ার হয়েছে, আপনাদেরকে এই ভিউটা দেখিয়ে আমি হোটেল থেকে বেরোচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মেঘ ছিল অনেক, এখন মেঘ নেই, কিছুটা ক্লিয়ার হয়েছে। মেঘ তো থাকবেই, মেঘ পাহাড়ের উপর অবশ্যই থাকবে,
কিছুটা দূরে আছে মেঘ, দেখতে পাচ্ছেন। আর এখানে এই পাশটা ক্লিয়ার হয়েছে। এই ভিউটা দেখতে দেখতে হোটেল থেকে বের হয়ে যাব। এবারে আমরা চেক আউট করব হোটেল থেকে। হোটেলে ডলার চেঞ্জ করে নিচ্ছি। $100 হচ্ছে 15,000 নেপালি রুপি দিবে তারা। হোটেল থেকে বের হলাম, আমাদের হোটেলের গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী হোটেলে। মাল সামানা তোলা হচ্ছে। যে ছেলেটা ইয়ে করলো আর একটা টিপস দিয়ে দিই, দিস ফর ইউ। ওকে, থ্যাংক ইউ, সি ইউ। এই রোডটা দিয়ে কখনো আমাদের যাওয়া হয়নি। কত কষ্ট করে পিঠে জিনিসপত্র নিয়ে কাজ করছে মানুষ। তো আমরা ডিভাইন কাঠমান্ডু হোটেলে যাচ্ছি। এটা হচ্ছে পাকনাজল মার্গ থামেলে পড়েছে। পথে যেতে যেতে খুব সুন্দর দৃশ্য। আর দেখুন রাস্তার বাঁকটা কিভাবে নিয়েছে, আগে থেকেই সতর্কবাণী দেওয়া হয়েছে। মারাত্মক, দেখুন একদম খুবই সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে। আবার সবাই সচেতন, সবাই সচেতন। আরেকটা রাস্তার বাঁক দেখুন, এই সাইন দেখে বুঝতে পারবেন একদম ইউটার্ন নিয়ে নিয়েছে। পাহাড় দেখলে আসলে মানুষের মন অনেক বড় হয়। পাহাড় এবং আকাশ, পাহাড়ের মতো বড় এবং আকাশের মতো বিশাল মন হয়। সেই মানুষগুলো এত বড় মনের অধিকারী হয়েছে আমি বলবো। সরু রাস্তা আসলে একটু সমস্যা হয়। কোনোভাবে আমরা পার হয়ে গেলাম। পাশে অবশ্য একটু জায়গা ছিল, ড্রেন আছে। আমরা পাহাড়ের উপর থেকে এবার নিচে নামছি। ওনারা হচ্ছে এলাকার লোকাল। হ্যালো। লোকাল গাড়িগুলো এটি হচ্ছে নেপালের পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ অফ নেপাল। দেখুন প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, তারা পতাকাটা গাড়ির সামনে লাগিয়ে রেখেছে। এখানে কিছু জায়গায় ভুট্টা চাষ করা হয়েছে, মানে কর্ন। এগুলি হচ্ছে কর্ন গাছ। আর নিচে আছে আপনার ধান চাষ করা হয়েছে পাহাড়ের মাঝখানে, ভাঁজ ভাঁজ করে। খুবই সুন্দর আসলে, এবং খুবই পরিশ্রমী মানুষ এখানে। গ্রামের মানুষ পায়ে হেঁটেই চলাচল করে অনেকটা। পাহাড়ের মধ্যেই ফসল ফলানো হয়েছে, বিষয়টা খুবই চমৎকার। এটা হচ্ছে ধান গাছ, ধানের জন্য ছোট্ট, একদম ছোট্ট। তারপরে ওরা চেষ্টা করেছে। পাহাড়ের নিচে ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু সবগুলো ধান চাষ করা হয়েছে। যেখানে একটু সমতল ছোট্ট জায়গা করতে পেরেছে, ওইখানে ধানের চাষ করেছে। এটা একটা বুদ্ধ টেম্পল। আমরা সার্কোতে চলে এসেছি, লোকালয়ের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে ঘনবসতি মানুষ, কিন্তু এখানে খুবই পরিশ্রমী। তারা হেঁটে যাতায়াত করে ম্যাক্সিমাম মানুষ। যানবাহন এত নেই, পার্সোনাল বাইক ইউজ করে অনেকে।
গ্রামেও দেখেছি মানুষ হাঁটছে। একটা প্রশস্ত রাস্তা খুঁজে পেলাম অনেকক্ষণ পর। গতকাল আমরা যে চেঙ্গু নারায়ণ টেম্পলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই বরাবর দেখা যাচ্ছে, পাহাড়ের একদম উপরে। এই যে আমরা এতক্ষণ ট্রাভেল করলাম, আপনারা কি কখনো দেখেছেন কোনো ময়লা রাস্তার মধ্যে? তাহলে বাংলাদেশে কেন এত ময়লা? দেখুন, নেপালেও কিন্তু গরিব মানুষ আছে, তাদেরও মানে বাড়ি ঘর, মানে টিনের বাড়িও আছে, সবই আছে, কিন্তু দেখতে একটা সুন্দর লাগে মানে যখন কোনো ময়লা থাকে না। এটা রিপ্রেজেন্টেশন করা যায় খুব সুন্দরভাবে একটা জিনিস। এবং প্রত্যেকটা জায়গায় আপনার ডাস্টবিন আছে, প্রত্যেকটা জায়গায় ময়লার বিন আছে ময়লা ফেলার জন্য। বাইরে রোদ উঠেছে, আজকে একটু গরম আছে, তারপরেও সহনীয়। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলের। মানে নেপাল হচ্ছে একটা পর্যটক বান্ধব দেশ। এটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে আমি এখন জানালা খুলে আমার আইফোনটি ধরে রেখেছি, কিন্তু আমার একবারের জন্য মনে হচ্ছে না যে কেউ এটা থাপা দিয়ে নিয়ে যাবে, মানে কেউ এটা ছিনতাই করবে এরকম আমার মনেই হচ্ছে না। এতটুকু সেফ ফিল হয় নেপাল। টুরিস্ট কি নেপালে আসবে না বাংলাদেশে যাবে? আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপই হয়েছে। আমি কিন্তু এবার এই ভয়ে কোনো ব্লগিং কোনো ইকুইপমেন্টই আনিনি। আমার এক একটা ক্যামেরার প্রাইস রয়েছে প্রায় 1 লাখ টাকার বেশি। তারপরে রয়েছে ড্রোন, যেগুলো কিনা সেটাও 1 লাখের মতো। বাট বাংলাদেশে আমার আসলে সেফ ফিল হয় না, এই জন্য আমি কিছুই নিয়ে আসিনি এবার। আমি এবার শুধু মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করছি, আইফোন দিয়ে। আইফোনের সব কিছু ঠিক আছে, শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে যখন বাতাস থাকে তখন এটা খুবই সাউন্ড হয়। আর DJI যে ক্যামেরাটা ব্যবহার করি, যদি কোনো মাইক্রোফোনটা ব্যবহার করা হয় তখন আসলে কোনো সাউন্ড, বাতাসের কোনো নয়েজ আসে না, খুব ক্লিয়ার সাউন্ড হয়। মহিলা পুরুষ কত সুন্দর স্কুটি চালিয়ে কাজে বা তাদের গন্তব্যে যাচ্ছে। আমি একটু ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি যেন। আমার বন্ধু বলছিল পেছন থেকে যে কোনো ট্রাফিক জ্যাম নেই এখানে। আসলে শৃঙ্খলভাবে যদি মানুষ থাকে তাহলে সব কিছুই সম্ভব। আর আমি একটু ডিটেলসে ভিডিওটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা বসবাস করেন তারা যেন একটু ধারণা নিতে পারেন এই আমাদের প্রতিবেশী দেশ থেকে, যে তারা কিভাবে তাদের সব কিছু মেনটেন করছে। আর আমি এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের ভিডিও আপলোড করব ভবিষ্যতে, বা করেছি অলরেডি। সেগুলো থেকে আপনারা ধারণা নিতে পারেন যে একটা নগরী কিভাবে চালানো হয়, কি কি সুযোগ সুবিধা থাকে একটা নগরীতে। সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন বাংলাদেশে, তাহলে দেশের উন্নয়ন হবে। 16 মিনিট ওকে। এই মুহূর্তে আমরা আছি কাঠমান্ডুতে, নেপালের রাজধানী। কাঠমান্ডু পেরিয়ে আমরা যাচ্ছি থামেলে। এইখান থেকে 16 মিনিটের ড্রাইভ। নেপালের প্রাণ কেন্দ্র হচ্ছে এই কাঠমান্ডু। কালো ব্রিজ, এই ব্রিজের নাম হচ্ছে কালো ব্রিজ। আর আমার বন্ধু বলছে যে আসলে এখানে কোনো টয়োটা গাড়ি দেখতে পাচ্ছে না। এখানে শুধু টয়োটা না, এখানে কোনো আউডি, মার্সিডিজ বেঞ্জ, BMW কোনো গাড়ি নেই। এখানে শুধু ইন্ডিয়া থেকে কিছু গাড়ি দেখা যাচ্ছে,
টাটা, তারপর আরও কিছু মাহিন্দ্রা এই ধরনের গাড়ি আছে, টয়োটাও আছে, সুজুকি আছে, টয়োটা খুব কম। আর হচ্ছে চাইনিজ গাড়ি এখন এসেছে, বিওয়াইডি, এটা খুবই নাম করেছে এশিয়ার মধ্যে। চাইনিজ কিছু গাড়ি, খুবই সুন্দর সুন্দর গাড়ি বর্তমানে এসছে। চাইনিজ গাড়ি অবশ্যই ভালো, কারণ একটা গাড়ি কিন্তু আসলে 2 লক্ষ 2.5 লক্ষ মাইল পরে বা 3 লক্ষ মাইল সর্বোচ্চ চলে, এরপরে কিন্তু আর চলে না কোনো গাড়ির ইঞ্জিন। সো গাড়ি কিন্তু আপনারা প্রতিনিয়ত পরিবর্তন করা উচিত। আমাদের দেশে কিন্তু আমরা গাড়ি কখনো পরিবর্তনই করি না, যার ফলে কার্বন ডাই অক্সাইড যে গ্যাস সেটা অনেক বেশি নির্গত হয় বাতাসের মধ্যে এবং পরিবেশ ভালো থাকে না। সেই জন্যই বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষের একটা বমির মতো একটা ভাব হয় গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে, কারণ বাইরে থেকে কার্বন ডাই অক্সাইডের ধোঁয়াটা সরাসরি মানুষের নিঃশ্বাস এর মাধ্যমে ভিতরে চলে যেয়ে একটা বাউলিং সিনড্রোম বা ইনার্শিয়া এটা তৈরি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশে আমরা অয়েল চেঞ্জ ঠিকভাবে করি না। যে বাসগুলো আছে আসলে প্রাইভেট গাড়ির চাইতে মনে হয় বাসের সংখ্যা বেশি, 20 বছর 30 বছরের পুরনো। আর এগুলো দেখলে তো একদম মানে এগুলো জাঙ্ক ইয়ার্ডে দেওয়ার মতো অবস্থা নাই এই বাসগুলো। সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়। তো সরকার বা প্রশাসন যদি উদ্যোগ না নেয়, সাধারণ জনগণের পক্ষে এত বড় সিন্ডিকেট ভেঙে কখনোই সম্ভব না আপনার ভালো একটা উদ্যোগ নেওয়া বা এগুলো রোধ করা। মানুষের স্বাস্থ্যের উপকার হবে, এই ধরনের পদক্ষেপ নিতে হবে সরকারকে। ধনী দরিদ্রের ব্যবধান বাংলাদেশে কমাতে হবে। যেমন ধরুন এইখানে আমরা কোনো এত দামি গাড়ি দেখতে পাচ্ছি না বা কোনো কিছু, কারণ তাদের এগুলো দরকার নেই। একটা মানুষের জীবনে আর কতটুকু চাওয়া পাওয়া আছে? যখন আপনি ধনী এবং দরিদ্রের ব্যবধানটা কমিয়ে আনতে পারবেন, তখনই সমাজে স্থিতিশীলতা এবং ক্রাইম অনেক কমে যাবে। বাংলাদেশে মানুষের চাকরি নিশ্চিত করতে হবে, তারপর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেন একটা গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা পেতে পারে। রুলস আসলে পরিবর্তন করতে হবে। আপনারা চাইলে পৃথিবীর উন্নত দেশগুলো কিভাবে চলে সেটাকে ফলো করতে পারেন, গুগল করলেই সেগুলো পেয়ে যাবেন। যেমন আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমেরিকাতে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ধরনের টাকাই খরচ হয় না। একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম যাদের থাকে তারা শুধুমাত্র কিছু পেমেন্ট করতে হয়, এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানি সেটা পে করে থাকে। যাদের ইনকাম কম সেটা সরকার দিয়ে থাকে। আর আমরা বলে থাকি যে বাংলাদেশ টিকে আছে আসলে বিদেশি রেমিটেন্সের উপরে। তো যারা বিদেশে বসবাস করছেন ভাই বোনেরা, তারা বাংলাদেশে কেন ইনভেস্ট করছেন আমার সেটা মাথায় ঢুকছে না আসলে। বাংলাদেশে যদি আপনি একটা ফ্ল্যাট কিনেন 1 কোটি টাকা দিয়ে, সেখান থেকে আপনি 20,000 টাকাও ভাড়া পাবেন না। যেটা কিনা আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যদি 1 কোটি টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি 80,000 থেকে 1 লক্ষ টাকা পাবেন। বাংলাদেশে ইনভেস্ট করে আপনারা কি প্রতিদানটা পাচ্ছেন? এটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে এবং করাপ্টেড যত মানুষ আছে তাদেরকে আপনি হেল্প করছেন। যখন আপনারা এই রেমিটেন্স এগুলো বন্ধ করবেন, তখনই তাদের টনক নড়বে, না হলে তারা সব কিছু রেডি পেয়ে যাচ্ছে। কোনো দিনও এই দেশের উন্নতি হবে না। একটা মানুষের কষ্টার্জিত কষ্ট করে যে জিনিসটা অর্জন করতে হয়, সেটা যদি মানুষ এমনিতেই পেয়ে যায়, সেটার কিন্তু মর্ম থাকে না। সেই জিনিসটা আপনারা সবাই জানেন। যাই হোক, বিওয়াইডি চাইনিজ একটি গাড়ি, যেটি কিনা খুবই নাম করেছে এশিয়াতে। একটা শোরুম দেখতে পেলাম। এছাড়াও আমি আরও শোরুম দেখেছি, সুবারু, নিসান, এই গাড়িগুলো। भाई साहब एक क्वेश्चन है, यहाँ पर कोई मर्सिडीज BMW गाड़ी नहीं देखा, लाइक लोग यूज करता है मर्सिडीज BMW? थोड़ा यूज करता है, थोड़ा ना ये अच्छा है।
महंगा पड़ता है या टैक्स ज़्यादा है बट इतना ज़्यादा नहीं है। সব ধরনের গাড়ি আছে, কিয়াও দেখতে পাচ্ছি। যেহেতু এটা একটা সিটি, BYD, right? This one? I believe BYD. This is Chinese car. Excellent আসলে চাইনিজ গাড়িগুলো এতটা স্বল্প মূল্যে দিয়ে থাকে, অসাধারণ। এই গাড়িটির নাম হচ্ছে অ্যাভাটার। ডেফিনেটলি একটা চাইনিজ গাড়ি হবে। আর নেপালে মানুষ কিন্তু ক্রেজি না, যত শান্তশিষ্ট মানুষ তত একটা দেশ ভালো। এই ট্রাফিকে একটা জিনিস দেখুন, এই যে মোটরসাইকেলগুলো তারা কিন্তু গাড়িটার পেছনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশি ভাই বোনদেরকে বলছি আমি, যারা গাড়ি চালান একটু খালি লক্ষ্য করুন। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন মানুষগুলো, তারা গাড়িগুলোর পেছনে দাঁড়িয়ে আছে একটা লেনের মধ্যে। চাইলেই কিন্তু তারা ডান সাইডে ক্রস করে চলে যেতে পারে, কিন্তু তারা দেখুন যাচ্ছে না, একটা শৃঙ্খলার মধ্যে আছে। আপনি ঢাকা থেকে এই শৃঙ্খলা কোনোদিন পাবেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা দেশকে উন্নয়নের জন্য নিজেরা কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা কি ময়লা ফেলা রাস্তাঘাটে বন্ধ করেছেন, অথবা একটা ভালো কাজ করেছেন, কাউকে সাহায্য করেছেন, অথবা উন্নয়নের জন্য দেশটাকে কিভাবে সুন্দর করতে হবে সেই ব্যাপারে কি কখনো ভেবেছেন? দেখুন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সাইড ক্রস করে কিন্তু আসছে না। আর এটা যদি আমাদের দেশ হতো, কোনো এখানে ডিভাইডার নেই, কিছু নেই, তারপরে দেখুন কতটা আইন মান্য করছে নিজ থেকে। আমরা কি সেটা আশা করতে পারি না আমাদের দেশে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন একটা দেশে পর্যটক আসা শুরু করে, সেই দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। কিন্তু পর্যটক আসবে কিভাবে? আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, ছিনতাই না বন্ধ করেন, তারপর একটা দেশে যখন ছিনতাই বন্ধ না হবে, তারপর এটা একটা সেফ ফিল না করবে মানুষ, কিভাবে আসবে? পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবে একটা দেশ, পর্যটক জীবনেও আসবে না। এবং যারা আসছে বাংলাদেশে, আমি কিছু ব্লগারের ভিডিও দেখেছি, তারা এতটা বাজে মন্তব্য করেছেন দেশকে নিয়ে, যেটা কিনা বলার বাইরে। এই ভিডিওটা আপনাদেরকে শুধু শেয়ার করছি, একটু লংগেস্ট ভিডিও, শুধুমাত্র নেপালের ট্রাফিক সিস্টেমটা আপনাদেরকে দেখানোর জন্য। স্কুলে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, খুবই স্মার্ট লাগছে তাদেরকে, খুবই সভ্য মনে হচ্ছে। সো আবার ফিরে আসি ট্রাফিক সিস্টেমে, যেন আমাদের বাংলাদেশি যারা আছেন ভাই বোনেরা, তারা যেন শিখতে পারেন, দেখতে পারেন কিভাবে শৃঙ্খলবদ্ধভাবে গাড়ি চালাতে হয়। ডিভাইন কাঠমান্ডু হোটেল, আমরা এই হোটেলে যাচ্ছি। সামনে যে গাড়িটা দেখতে পেলাম। আরেকটা মজার বিষয়, কেউ কিন্তু হর্ন দিচ্ছে না বিনা কারণে। কোনো হর্নের সাউন্ড শুনেছেন আপনারা? আমি তো বলতে ভুলেই গেছি। মাথা ব্যথা হয়ে যেত এতক্ষণে। আসলে কি বলবো, আই ফল ইন লাভ উইথ নেপাল। এত সুন্দর, মানুষের মন, কালচার অসাধারণ। প্রত্যেকের ভিতরে একটা স্মার্টনেস আছে, একটা স্যাটিসফ্যাকশন আছে ভিতরে। ডিভাইন কাঠমান্ডু হোটেলের ভিতরে যাচ্ছি আমরা। আমাদেরকে নামিয়ে দিয়ে গেল বাহাদুর থামাং। এটি হচ্ছে ডিভাইন কাঠমান্ডু হোটেল। এখানে এখন চেক ইন করবো। হ্যালো। খুবই চমৎকার, অল্প একটি জায়গার মধ্যে সুন্দর করে করেছে হোটেলটা।
এটি হচ্ছে হোটেলের ভিতরে রিসেপশন এবং বসার জায়গা। এটা হচ্ছে 303 আমার রুম নাম্বার। আর আমার বন্ধুর রুম পড়েছে 403, মানে একতলা উপর নিচ্ছে। যাই হোক, এবারে আপনারা তো রুমে ঢুকে যেটা করতে হয়, কার্ডটা আসলে ভিতরে রাখতে হয় এখানে, তাহলে ইলেকট্রিসিটিটা আসে এখানে। এই হোটেল রুমের ট্যুর দিচ্ছি প্রথমে। সুন্দর একটা বেড আছে হোটেলে, লাইটিং, ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর, একটু হাই সিলিং আছে, আয়না আছে এখানে, এসি আছে, ওয়ার্কিং টেবিল আছে এখানে, ছোট্ট একটা মিনি রেফ্রিজারেটর আছে, ভেতরে অনেক কিছু দেওয়া আছে, ড্রিঙ্ক, এখানে কফি আছে, পানি দেওয়া আছে, ক্লোজেট আছে কাপড় রাখার জন্য, সেফ আছে, আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই বারান্দা। বাইরের ভিউ দেখতে আসলে সবারই ভালো লাগে, এইখানে বসে বসে বাইরের ভিউ দেখা যাবে। এটা আসলে কাঠমান্ডু শহর থেকে জাস্ট 15 মিনিটের দূরত্বে থামেল শহরে আছি। পাশে দেখতে পাচ্ছি নেপাল কটেজ রিসোর্ট, খুব সুন্দর একটা পরিচ্ছন্ন শহর। কাক ডাকছে, কাকের ডাক শুনতে পাচ্ছি। আমার আসলে বাইরে দেখতে বেশি ভালো লাগে। নেপাল শহরের মধ্যে হোটেলের দাম এতটা বেশি না, খুবই কম। যেমন ধরুন, এখানে আমরা 2টা রুম নিয়েছি 2 দিনের জন্য, মাত্র $172 আমার খরচ পড়েছে। তাহলে প্রতি রাতের জন্য এক একটা রুম পড়েছে 6,450 নেপালি রুপি। প্রাইসের তুলনায় হোটেলটি বেশ চমৎকার। বাথরুমটা সুন্দর, ক্লিন আছে। এখানে হচ্ছে শাওয়ারটা হচ্ছে ওপেন স্পেসে। আগের হোটেলে আপনারা দেখেছেন যে এটা গ্লাসে ঘেরা একটা শাওয়ার ছিল। এটা আসলে সুবিধা হয় কি, যখন শাওয়ারটা আলাদা থাকে তখন পানির ছিটেটা আসে না এই ফ্লোরের মধ্যে। একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই দেশের বাইরে বেড়াতে যেতে চান। যেমন অনেকেই চান আমেরিকাতে যাবেন, ইউকেতে যাবেন, বা বিভিন্ন দেশে বেড়াতে যেতে চান, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোতে। ট্যুরিস্টে যদি আপনি ফার্স্ট টাইম এম্বাসি ফেস করেন, তাহলে কিন্তু আপনাকে অনেক সময় ভিসা দিবে না। তার কারণ হচ্ছে তারা দেখতে চায় যে পূর্ববর্তীতে আপনি কোন কোন দেশ ট্রাভেল করেছেন। যেমন ধরুন, এই দেশগুলো নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ওরা আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। আপনি ওই দেশে যেয়ে তারপরে তারা সাথে সাথে আপনাকে ভিসা দিবে, কাউকে রিটার্ন দেয় না আসলে, ওরা সাথে সাথে আপনাকে ওইখানেই ভিসা দিয়ে দিবে। নেপাল, শ্রীলঙ্কা একদমই বাজেটের মধ্যে ট্রাভেল, আর মালদ্বীপস হচ্ছে এক্সপেন্সিভ। নেপালে যদি 2 লক্ষ টাকা খরচ হয়, মালদ্বীপে খরচ হবে 4 লাখ টাকা। মালদ্বীপ খুবই এক্সপেন্সিভ। আপনারা যেটা করতে পারেন, নেপালে ট্রাভেল করে তারপর শ্রীলঙ্কা ট্রাভেল করুন, তারপরে আপনারা চলে যান মালয়েশিয়াতে, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, তারপর ইন্দোনেশিয়া। এই 5টা দেশ যদি আপনারা ভ্রমণ করতে পারেন, তারপরে কিন্তু আপনারা ইউএসের জন্য বা ইউকের জন্য, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির জন্য আপনারা যদি একটুখানি ব্যাংক ব্যালেন্স দেখাতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সেই ইউরোপের ভিসাগুলো পেয়ে যাবেন।
অনেকেই এইভাবে গিয়েছে, যাদের জন্য অনেক সহজ, একটু ট্রাভেলিং করলে অনেক সহজ হয় ভিসা পেতে। এই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা অ্যাকর্ডিংলি ট্রাভেল করবেন আস্তে আস্তে। এই জিনিসটা কেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ হচ্ছে আপনারা অনেকে কক্সবাজার বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে চান। কক্সবাজারের যে খরচ, আসলে আমাদের দেশে কেন যে এত খরচ আমি জানি না। এক একটা হোটেলের প্রাইস মানে আমেরিকার যে হোটেল আছে ঠিক সেই রকম। যে দামগুলো আমেরিকাতে এক রাত থাকলে যে খরচ হয়, বাংলাদেশে একটা হোটেলে এক রাত থাকলে সেই রকম খরচ এবং তার চাইতেও বেশি অনেক ক্ষেত্রে। তো সেই টাকা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলো ট্রাভেল করে ফেলতে পারবেন, থাইল্যান্ড এগুলো ট্রাভেল করতে পারবেন। তো যেই টাকা আপনি দেশের মধ্যে খরচ করছেন, সেই টাকা দিয়েই আপনি দেশের বাইরে একটা ট্যুর দিলেন, একটা দেশ দেখা হলো, দেশের কালচার দেখা হলো, তাদের ফুড ট্রাই করলেন, এবং ভবিষ্যতে আপনার যদি স্বপ্ন থাকে যে পৃথিবীর অন্যান্য দেশেও যাবেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেটাও আপনার জন্য অনেকটাই সহজ হবে। আর আপনারা যারা দেশের বাইরে যাবেন, যাবার আগে একটা হোমওয়ার্ক করবেন যে কবে যাবেন। আপনারা অবশ্যই ফ্লাইট যদি আগে বুকিং দিয়ে থাকেন, হোটেল আগে বুকিং দিয়ে থাকেন, তাহলে কিন্তু অনেক কমে বুকিং করতে পারবেন। তারপর আপনি গুগলকে প্রশ্ন করবেন যে আমি এখান থেকে কিভাবে যাব, ওইখানে যেয়ে কি দেখব, ওইখানে কি আছে। আর আরেকটা জিনিস, চ্যাট জিপিটি এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন, যে কোনো জিনিস ওইখানে আপনি টাইপ করবেন বা মুখে বলবেন, সে এটা একটা সলিউশন দিয়ে দেবে। ধরুন আপনি একটা ওষুধ খাবেন, ওষুধের ছবিটা জাস্ট তুলে আপনি তাকে প্রশ্ন করবেন যে আমি এটা কতবার খাবো, সে বলে দিবে যে এই ওষুধটা আপনি এতবার খাবেন, এর বেশি খাওয়া ঠিক না। এবং আপনি একটা ছবি এডিট করবেন, শুধু ছবিটা আপলোড করবেন, সে আপনাকে এআই এর মাধ্যমে এডিট করে দিবে। আমরা চাই প্রতিটা মানুষ বাংলাদেশের শিক্ষিত হোক, তারা তাদের অধিকার সম্পর্কে জানুক, তারা দেশের বাইরে সম্পর্কে জানুক, সেটাই আমাদের সবার ইচ্ছা। বের হয়েছে লাঞ্চ করার জন্য আর একটু ঘুরে দেখার জন্য এলাকাটি। আসলে কাঠমান্ডুতে যা আছে এই থামেলে তাই আছে। কাঠমান্ডু আর যাবার প্রয়োজন নেই, আমরা থামেল থেকেই যা যা দেখার, যা যা করার সব কিছু করবো। NCCS সেকেন্ডারি স্কুল, ন্যাশনাল কলেজ অফ কম্পিউটার স্টাডিজ। রাস্তায় হাঁটছি, দেখছি যে লোকাল রেস্টুরেন্ট কি পাওয়া যায়। আসলে হোটেলে এক ধরনের খাবার থাকে যেগুলি লোকালের সাথে অনেকটা মিলে না, সবার জন্য করা থাকে। সো আমরা চাচ্ছি লোকাল টেস্ট পাবার জন্য যে বাইরে থেকে খাবো, এবং বাইরে খরচ অনেকটা কম। আজকে হচ্ছে তৃতীয় দিন, আগামীকালকেও আছি, পরের দিন যাব। আশা করছি আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে 4টা ভিডিও পাবেন আপনারা নেপালের উপরে। সামনে 2টা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে হাতের ডান পাশে রামাদা বাই উইন্ডহ্যাম, এখানে একটা হোটেল আছে, ভালো একটা হোটেল। আমরা তাহলে এই হোটেলটাতে যাচ্ছি খাবারের জন্য। হাই, হাউ আর ইউ? এই রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর। ডেকোরেশন ছোট্ট একটা জায়গা, বাট খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন, এইটা দেখে আপনারা রেস্টুরেন্ট একটা আইডিয়াও পেতে পারেন, ছোট্ট একটা জায়গায় কিভাবে একটা রেস্টুরেন্ট হতে পারে। এলএজি আমি একটা লাচ্ছি অর্ডার করেছি, আর হচ্ছে ফান্টা।
আমি আজকে নেপালি থালি ট্রেডিশনাল ফুড এটা খাবো, আর আমার বন্ধু নিচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এখানে হাত ধোবার জায়গা আছে, আর এটা হচ্ছে পেছনের অংশ। হঠাৎ করে বাইরে বৃষ্টি পড়ছে, আপনারা কিন্তু ট্রাভেলিংয়ের সময় ছাতা আনতে ভুলবেন না। ছোট্ট একটা ছাতা ব্যাগে করে নিয়ে আসবেন। আজকে দুপুরে লাঞ্চের পরে ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু বৃষ্টি পড়ছিল, সেজন্য আর বাইরে যাওয়া হয়নি। হোটেলে ফিরে এসেছিলাম, এখন যাচ্ছি রাতে ডিনার করার জন্য। আমরা হেঁটে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। এইখানে আসলে কোনো যানবাহন নেই, শুধুমাত্র উবার আছে, অন্য কোনো ধরনের যানবাহন এখানে চলাচল দেখতে পাচ্ছি না আমি। হয়তোবা ট্যাক্সি আছে, কিন্তু এখন এটা অ্যাভেলেবেল নয়। এখানে ট্যাক্সি পাওয়া যায়, একটু দাঁড়ালে হয়তো বা ট্যাক্সি পেতাম, বাট হাঁটতে ভালোই লাগছে। আর কিছু রিক্সাও দেখলাম, খুবই অল্প অল্প পরিমাণে রিক্সা। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এটার নাম হচ্ছে বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্ট। সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্টটি, কিন্তু 3 তলা পর্যন্ত উঠতে হয়েছে মনে হলো আমার কাছে। হালাল রেস্টুরেন্ট, সেই জন্য 2টা জায়নামাজ টানিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডাল, চিকেন কারি, আর হচ্ছে রাইস, আরও আসছে মোমো। আমরা একটা মোমো নিয়েছি। নেপাল আসলে মোমোর জন্য বিখ্যাত। দেখুন অসাধারণ, মানে মোমোটা কিভাবে তারা সার্ভ করেছে, খুবই সুন্দর। চমৎকার টেস্ট। একটা মরিচ পেলাম, বড় একটা মরিচ, দেখে খুব ভালো লাগলো, খেতে ইচ্ছে করছে। টেস্ট গুড। বিসমিল্লাহ রেস্টুরেন্টটি চমৎকার ছিল, খাবার খুবই ভালো ছিল। আমি রেকমেন্ড করছি, আপনারা নেপালে আসলে এই রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করবেন। ফ্রুটসের দোকান। রাতের বেলায় হাঁটতে ভালোই লাগে নেপালে, নিরিবিলি রাস্তা। আরেকটা রেস্টুরেন্ট দেখলাম, চাইনিজ হালাল ফুড, এটাতে কালকে ট্রাই করব। নেপালে কিন্তু মুসলমানরাও আছে,
নেপালে 81.19% হচ্ছে হিন্দু, আর বৌদ্ধ আছে 8.21%, তারপরে আছে মুসলিম 5.09%, তারপরে আছে কিরাত একটা ধর্ম, সেটা হচ্ছে 3.17%, তারপরে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি 1.76%। আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। রাতের বেলায়ও নেপাল ভালোই জমে, এখানে বিভিন্ন ডান্স ক্লাব দেখলাম। এখানে যেমন ডান্স ক্লাবের নাম ছিল ফুল হাউস ক্লাব, তারপর হচ্ছে নাশা ডান্স ক্লাব, বিভিন্ন ধরনের ডান্স ক্লাব আছে, বার আছে, মানে ট্যুরিস্টদের জন্য। আমরা আবার হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর আমি বলতে চাই নেপাল হচ্ছে একটা 100% সেফ কান্ট্রি। আপনারা নির্দ্বিধায় রাতের বেলায় ঘোরাঘুরি করতে পারেন, এখানে সেফটি খুবই বেশি, কোনো ধরনের টেনশন করতে হবে না, ছেলে মেয়ে যে কেউ নির্দ্বিধায় আপনারা চলাফেরা করতে পারবেন। এইমাত্র হোটেলে ফিরে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি উপভোগ করছি। এখন বৃষ্টিটা অনেক জোরে নেমেছে। আজকে আসলে কোথাও যেতে পারিনি বৃষ্টির কারণে। নেপাল সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকালকে আপনাদের সঙ্গে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেপালের থামেল থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।